আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাহিরে অনেক রোদ উঠছে। গরমও পড়তেছে ভালো। ঢাকাতে তো এমনিতেও শীত নাই। যে ২-১ দিনের শীত থাকে তারপরেও বোঝা যায় না যে শীত আছে। আমার কিন্তু শীত একদম সহ্য হয় না। আমি গরম খুব পছন্দ করি। শীতটাকে তো মোটেও পছন্দ করি না। শীত কেন জানি না আমার ভালোই লাগে না। গরম আমার খুব ভালো লাগে। মানে গরমের সিজনটা আমার ভালো লাগে। এখন সেটা আম পাকা হোক আর কাঁঠাল পাকা হোক আর তাল পাকা হোক। গরম আমার পছন্দ। শীতের সিজন আমার একদম পছন্দ না। এখানে মানে রসের পিঠাগুলা দেখতেছেন, আমি যে গ্রাম থেকে নিয়ে আসছিলাম ছোট ভাইয়ের ওখান থেকে। গত মাসে যখন পাবনা থেকে আসলাম, তখন নিয়ে এসে রাখছিলাম। মানুষ রসের পিঠা খায় হচ্ছে শীতের সিজনে আর আমি খাই গরমের সিজনে। মানে ঢাকাতে পুরোপুরি গরম চলতেছে। সন্ধ্যার পরে একটু ঠান্ডা লাগে, তাছাড়া লাগে না। তো এই পিঠাগুলা আনার পরে আমি আসলে বুঝতে পারিনি পিঠাগুলাকে কিভাবে ঠিকঠাক করব। তো এক ভাবি বলতেছিল যে পিঠাগুলাকে একটু গরম দুধ দিয়েন ঠিক হয়ে যাবে। দুধ দেওয়ার পরে দেখতেছি এত নরম হয়ে গেছে, এত নরম হয়েছে যে আমি চামিচ দিয়ে তুলতেছি একদম ভেঙে যাচ্ছে। চামিচ দিয়ে তুলতেছি ভেঙে যাচ্ছে। দেখে বোঝা যাচ্ছে অনেক শক্তই আছে। তো এতই নরম হয়ে গেছে যে আমি আসলে ঠিক করতে পারতেছি না। আর এই তো তার পাশে গত ২ দিন ধরে যে আমি রসুন ছিলে রাখতেছি ব্লেন্ড করব বলে। কিন্তু একদিনও ব্লেন্ড করা হচ্ছে না। আজকে ভাবছি আজকে করে ফেলবো, কিন্তু আজকেও আমার করা হবে না। কারণ আমি আজকে আবার বাইরে যাবো। ওই যে আমাদের মানে বললাম না সেদিন যে বুড়াকালে আমার ভীমরতিতে ধরছে। কেক বানানো শিখতে যাবো। তো এখন কেক বানাতে যদি যাই তাহলে আজকে আর কখন কি করব? আর এই দুপুরে রান্নার জন্য গরুর মাংস ভিজায় দিলাম। গতকালকে ভিডিও আসলে দিতে চাইছিলাম কিন্তু দিতে পারিনি। আমার পায়ে এত ব্যথা মানে বুঝায়ে বলতে পারব না আমার বাম পাটাতে এত ব্যথা কিসের। ঝিমঝিম করা একরকম আর অবশ হয়ে যাওয়াটা একরকম। আমার পুরা বাম পাটা কালকে মনে হচ্ছিল যে একদম পুরা অবশ হয়ে গেছে। পা আমি তুলতে পারি না, কিছুই করতে পারি না। সেজন্য খুবই অশান্তি লাগতেছিল। সেজন্য কালকে আমি ভিডিওটাও দেই নাই। শরীরে আসলে একটা অংশ থেকে আরেকটা অংশে যদি কোনো সমস্যা হয় তো মনে হয় যে পুরা শরীরটাই অচল হয়ে যায়। যে সাইডে ব্যথা হয় বা যে সাইডে একটু কেটে যায় ভাবি যে এখানে না কেটে একটু অন্য জায়গায় হইলেও তো আমি কাজগুলা করতে পারতাম। আসলে ওইখানে আবার যদি বলি যে এখানে আবার কাটছে তো তখন মনে হয় যে আল্লাহ এখানে কেন কাটলো? মানে আমরা নিজেরাই আসলে করতে পারি না যে ডিসিশন নিতে পারি না কোথায় কাটলে মানে ঠিক হবে বা কোথায় ব্যথা হইলে ঠিক হবে আর কোথায় না ব্যথা হইলে ঠিক হবে। গরু মাংস আসলে রেসিপি দেখানোর মতো কিছুই নাই। মাঝেই রান্না করি, মাঝেই দেখেন। আর রেগুলার যে মসলাটা খাই আমরা সেই মসলাটাই দেই। শুধু এলাচ, দারচিনি, লং এগুলি একটু মানে তেজপাতা এগুলি একটু এক্সট্রা দেই। আর কিছুই না। মানে এক্সট্রা রেগুলার তরকারিতে আমরা যেগুলা দেই এগুলার থেকে ওইগুলা একটু মানে বাড়তে দেই। পায়ের ব্যথার জন্য আসলে ঠিকঠাক মতো দাঁড়াতেই পারতেছি না। সকালবেলা একবার নাস্তা করে পুরা বেলা 12:30 পর্যন্ত শুয়েছিলাম। ঘুমাইনি কিন্তু শুয়েই ছিলাম এই পায়ের ব্যথার জন্য। এখন তো রান্না করতে হবে দুপুরের জন্য। তো দুপুরে রান্না করব, রান্না করে আবার যাব ওই যে ছেলেকে বোনের বাসায় রেখে যাব হচ্ছে কুকিং মানে বেকিং ক্লাসে। কুকিং তো না বেকিং ক্লাসে। কেকের কাজ শিখতে যাব। আজকে অবশ্য আমাদের ১ম ক্লাস। এর আগে ১ম দিন যেদিন গেলাম, উনারাই বলতেছিল, "আগে আপনারা এই ক্লাসটা দেখেন। যদি আপনাদের কোনো সমস্যা না হয় তাহলে এই ক্লাস থেকে আপনারা জয়েন করতে পারেন।" তো গত ক্লাসটাতে যে গেলাম, ওই ক্লাসে আমরাও সেরকম ভালো কিছু বুঝতে পারিনি। আর কতগুলি আপুরা আছে কিছু জিজ্ঞেস করলে বলতে চায় না। মানে বলে যে, "আমরা কেন বলবো? আপনি আসেন নাই কেন? বা আপনারা এটা না, আমরা যেটা জানি সেটা তো বলা যাবে না বা আপনি টিচারের কাছে জিজ্ঞেস করেন।" মানে এই টাইপের কথাবার্তা বলত। তো আসলে আমরা ঐদিন ওইভাবেই করতে পারিনি। তো আজকে থেকে আমাদের আসলে ক্লাসটা স্টার্ট হবে। দেখা যাক কতটুকু শিখতে পারি।
যখন শিখবো তখন তো বানাবো, আবার বানালে তখন তো আপনাদের সাথে আমি শেয়ার করবই। আমি কতটুকু শিখতে পারছি আর কতটুকু বানাতে পারলাম। গরুর গোশত আসলে কষাইতে একটু কষানো মাংস তুলে নিচ্ছি আমার ছেলেটার জন্য। কারণ আমি মাংসটা এখন প্রপারলি রান্না করতে পারবো না। একটু পানি দিব, পানি দিয়ে ফুটায়া রেখে চলে যাবো। আর তা না হলে আমি আসলে যেতে পারবো না। যেহেতু আমি 12:30 পর্যন্ত শুয়ে থেকেই কাটাইছি। তো এর মধ্যে এটা ফুটতে থাকুক, আমরা খাওয়া-দাওয়া করে আমার বোনের বাসায় যাবো আগে। বোনের বাসায় চলে এসে আমরা যাবো হচ্ছে গভীর রাতে। আমি যাবো, আমার বোন যাবে, আবার বড় ভাইয়ের বউ যাবে, আবার সাথে যাবে হচ্ছে ছেলের স্ত্রীর বাসায়। আমরা 4 জন একসাথে চলে আসছি আমরা। হ্যাঁ, 1 চা চামচ হলো, 2 চা চামচ। যেহেতু আমার রেসিপিটা ডাবল নিয়েছি আমি। তাহলে 4 চামচ হবে। হ্যাঁ, ওই 4 চামচই নিব না আমরা। যেহেতু হাফ হ্যাঁ, চামচ। হাফ স্টিলের 4 চামচ যদি নিই, হ্যাঁ, যে হ্যাঁ, এটা করেছিলেন ওটাতে নিলেন না কেন? সেটা তো একসাথে হয়ে যেত না? কি? যে চামচ। ওটা হচ্ছে টেবিল স্পুন বলেছি আমি দুটো। ওটা কখনো আপনাদেরকে আমি দেখাবো না, কারণ ওটা হাফ টেবিল স্পুন। আচ্ছা, আর এটা হচ্ছে হাফ টি স্পুন। টিএসপি টি স্পুন আর টিবিএসপি টেবিল স্পুন। ঠিক আছে? সল্ট আমি নিয়েছি 1 চিমটি। তাহলে এখন আমরা কাজ শুরু করি। হিট হয়, হ্যাঁ, 150-তে দিলাম। আর হচ্ছে উপরে এবং নিচে দুই দিকেই রডগুলো জ্বলবে। হ্যাঁ, দুই দিকে উপরে রড জ্বলবে, নিচে রড জ্বলবে। এখানে সিম্বল দেখে সেট করতে হবে। এখানে হচ্ছে উপরে রডের সিম্বল, এখানে শুধু নিচে। আর একটা বাটন আছে উপরে নিচে, দুইটা সিম্বলই দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা এই দুইটা সিম্বল যেখানে লেখা থাকবে বেকিং করার সময় দুইটা সিম্বলের এখানে আমরা এটা সেট করে রাখবো। এটা আমরা সবসময় সেট করাই থাকবে, এটা আমরা সরাবো না। আর হচ্ছে এটা আমাদের দরকার নাই, এটা হচ্ছে গ্রিলের জন্য। হ্যাঁ, আর হচ্ছে টাইম হচ্ছে 10 মিনিট প্রিহিট মাস্ট। 10 মিনিট প্রিহিট মাস্ট, একেবারে ম্যান্ডেটরি ফর বেকিং। ঠিক আছে? আর হচ্ছে আমাদের এই কেকটা হতে লাগবে 45 মিনিটস। তাহলে আমরা একবারে 50 মিনিটস দিয়ে দিলাম। ঠিক আছে? এটা হতে থাকবে। একদম গরম কেক কখনো মোল্ড আউট করবেন না। হ্যাঁ, তাহলে সুন্দর আসবে না। এটা কি ফ্রিজে রেখে ঠান্ডা করে করতে হবে না? এইভাবে করলে হবে? না, ফ্রিজে রাখার দরকার হয় না, এটা এমনিতেই ঠান্ডা হয়ে যায়। আমরা 20 জন, তাই না? ওরা আছে কতজন? না, কিছু করার নাই তো ভাবে, আমি করতে পারি নাই তো। তারপরে তো বোনের বাসায় এসে আমরা মুড়ি আর গরুর গোশত, এটা আমাদের সব ভাই বোন সবার পছন্দ। সেই মজা। বাচ্চারা খাবে কিনা একটু জিজ্ঞেস করলে ভালো হতো না? খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসছে। বাসায় এসে এই যে গরুর গোশত রেখে গেছি যে দুপুরবেলা, সেটা তো এমনি ফুটায় রেখে চলে গেছি। এখন এই যে ভাজা জিরার গুঁড়োটা দিব, ঝোলটা কমায় ফেলবো, কমায় রান্নাটা শেষ করে ফেলবো, আর তারপরে শুয়ে পড়বো। রাত হয়ে গেছে, 10:30 বেজে গেছে। কিছু সময় আসলে সময়ই কাটতে চায় না, আবার কিছু সময় দেখি যে কেমনে যে চলে যায় বুঝিই না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।